আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকার বাতাসে ধোঁয়া আর ধুলোয় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারী আশঙ্কায় বিশেষজ্ঞরা। শীঘ্রই কৃষক কার্ড দেয়া শুরু করবে সরকার, নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চীন সফরের আমন্ত্রণ। এবং দেশে আর মব ভায়োলেন্স চলতে দেয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, পুলিশের কাজে হস্তক্ষেপ না করতে নির্দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। ঢাকার বাতাস এখন আক্ষরিক অর্থেই বিষে পরিণত হয়েছে। বাতাসে থাকা ধোঁয়া আর ধুলোয় নাভিশ্বাস উঠছে নগরবাসীর। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হাসপাতালগুলোতেও বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে বায়ু দূষণের ফলে ভবিষ্যতে মহামারীর আশঙ্কা রয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। ভোরের আলো ফুটলেও চারদিকে যেন কুয়াশার চাদরে ঢাকা। কিন্তু এ তো কুয়াশা নয়, প্রাণঘাতী বস্তুকণা। অপরিকল্পিত নির্মাণ, যানবাহনের ধোঁয়া ও ইটভাটার কারণেই দুর্বিষহ হয়ে উঠছে এই নগর জীবন। ধূলিকণা থেকে বাঁচতে মাঝে মধ্যে ছিটানো হচ্ছে পানি। বাধ্য হয়ে মাস্ক ব্যবহার করছেন নগরবাসী। ধুলায় তো আমাদের অ্যালার্জি, তারপরে সর্দি কাশি, অনেক ধরনের সমস্যা হয় চলতে। ধুলাবালিতে মনে করেন যে নানান ধরনের সমস্যা হয়। চোখে ধুলো গেলে ওই চোখে দেখা যায় না, পরে চুলকায়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মেগাসিটি ঢাকার বায়ু দূষণ এখন বিপজ্জনক পর্যায়ে। উত্তর দিক থেকে হিমালয় হয়ে যে বায়ু তার মাধ্যমে ট্রান্সবাউন্ডারি পলিউটেন্ট বাংলাদেশে প্রবেশ করে এবং এই সময় নির্মাণ কাজের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পায়। যে শিল্প কারখানা, বিশেষ করে ইটের ভাটাগুলোর উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর ফিটনেসবিহীন যানবাহন এবং গৃহস্থলীয় উৎস থেকে তো সারা বছরের ন্যায় একইভাবে দূষণ হতেই থাকে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তথ্য মতে 2024 সালে শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগে মারা গেছেন 1128 জন। 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 1364 জনে। চিকিৎসকরা বলছেন, বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ছাড়াও হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। স্থায়ী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। ইদানিংকালে আমরা দেখছি কাশি, শ্বাসকষ্ট বাড়ছে। এটা যদি সুদূর প্রসারে চিন্তা করি, তাহলে এই ধরনের দূষণের জন্য কিন্তু ফুসফুসের ক্যান্সার হয়ে যেতে পারে, ফুসফুসে ব্রঙ্কেকটেসিস, আইএলডি নামক দীর্ঘমেয়াদী অসুখ হয়ে যেতে পারে। আমাদের কিন্তু সময় হয়েছে বিষয়গুলো বিবেচনায় নেওয়া এবং বিবেচনায় নিয়ে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে ব্যাপারে সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড চিন্তাভাবনা করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই রাজধানী হওয়ার কথা ছিল মানুষের সুন্দর আবাসস্থল। কৃষ্ণচূড়া, পলাশ, গন্ধরাজ, রজনীগন্ধা ফুল ফুটছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো ধুলোর আস্তরে ঢাকা। বিশুদ্ধ বায়ু মানুষের মৌলিক অধিকার, কিন্তু মেগাসিটি ঢাকা মানুষের সেই মৌলিক অধিকার দিন দিন কেড়ে নিচ্ছেন। কর্তৃপক্ষ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের জন্য এই ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের 9 সচিব ও সিনিয়র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার রাতে এ বিষয়ে 9টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন বর্ণিত কর্মকর্তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এত দ্বারা বাতিল করা হলো। নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন তথ্য প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্য সেবা সচিব সাইদুর রহমান, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরীফা খান, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ বেগম, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য ড মোহাম্মদ মুখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য ড কাইয়ুম আরা বেগম এবং পরিকল্পনা কমিশনের সদস্য এম.এ. আকমল হোসেন আজাদ। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবসহ 3 সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা সচিবরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন।
শীঘ্রই কৃষক কার্ড দেয়া শুরু করবে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সকালে প্রথমবারের মতো সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন ও চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাহুল রায়ের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অফিস করেছেন সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে। সকাল 9টায় অফিসে এসে সদ্য পদোন্নতি পাওয়া লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। সেখান থেকে প্রধানমন্ত্রী আসেন সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক, এটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি, এগুলো তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার আমন্ত্রণ, ওই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবেন। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক কার্ড চালু সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়েই আমরা আলাপ করছি। আর যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সরকারের নতুন মন্ত্রীরা জানিয়েছেন, প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সরকারের প্রথম অগ্রাধিকার জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোনোভাবেই মব ভায়োলেন্স চলতে দেয়া হবে না। বৈধ পন্থায় অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানান তিনি। রফিকুল বাশারের রিপোর্ট। 2024 সালের 5ই আগস্টের পর ভোগান্তি বা হয়রানিমূলক মামলা যাচাই করে প্রত্যাহার, লটারির মাধ্যমে পুলিশ কর্মকর্তা পদায়নে যথাযথ যোগ্যতা যাচাই না হয় নতুন করে যোগ্যদের পদায়ন, 2701 জন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করা, অনলাইনে পাসপোর্ট করার ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে দলিল লেখকদের মতো বেসরকারি সহায়তাকারী নিয়োগ এবং অস্ত্রের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, আনুমানিক 10,000 অবৈধ অস্ত্র এখনো জমা পড়েনি। অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়। সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মব কালচার থাকবে না, রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায়ের পন্থা শেষ। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে। রাস্তায় দাঁড়িয়ে গেলাম, পরীক্ষা দেব না আগামীকালকে, সেটা হবে না। বিধির বাইরে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পুলিশ প্রোটোকল দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। ধন্যবাদ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করার আগে যৌক্তিকতা বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। চ্যানেল আইয়ের রেসপেক্ট রিভার্স অনুষ্ঠানে খায়রুল ইসলাম তুফানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। করতে না পারি সেটা নিয়ে সমালোচনা করবে, সেটা নিয়ে লিখবে, বলবে, এটা স্বাভাবিক। তবে আমি বলবো যে সেটা যৌক্তিকতা বিবেচনা করে আসলে যে কোনো কারোই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির সমালোচনা করতে হবে। যেমন আমরা প্রথম দায়িত্ব নিয়েছি, বলতে গেলে আমরা এখন শিখনবিশ হিসেবে কিন্তু কাজ করছি, কারণ এই মন্ত্রণালয়ের কাজ এবং মন্ত্রণালয়ের পরিস্থিতি পরিধি সম্পর্কে বুঝতে অন্তত আমাদের ধরেন 2-1 সপ্তাহ লেগে যাবে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেটের অভিযোগ আসছে। এখন এই শ্রমবাজারে কিন্তু আমাদের বিদেয়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একেবারেই একটা কার্যক্রমের লিস্ট বা তালিকা পর্যন্ত মালয়েশিয়ার সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার সব শর্ত পূরণ করেছে এরকমের 260টি প্রতিষ্ঠান, একটি শর্ত কম পূরণ করেছে, আর সব শর্ত পূরণ করেছে 163টির মতো বোধহয় প্রতিষ্ঠান। তো দেখেন, এখন যদি এটা মালয়েশিয়া থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আসে, তার মধ্যে কিছু তারা চুজ করে যদি অনুমোদন করে দেয়, তাহলে অনেকে কিন্তু এটা আমাদের উপরে দায় দিতে পারে যে নতুন সরকার এসে তারা সিন্ডিকেট করছে। তো এইরকমের কিছু বিষয় আছে যে যেখানে যারা সুবিধা না পায় সেখানে তাদের একটা প্রশ্ন বা একটা সমালোচনা বেশি থাকবে। যেমন ধরেন, এখানে 3000-এর মতো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে। অনেকগুলো লাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ আছে তারা মানুষের সাথে প্রতারণা করে, কিংবা আপনারা বিদেশে যেতে যেখানে খরচ যা তার চেয়ে দ্বিগুণ 3 গুণ নেয়, কিংবা তারা ঠিকঠাক মতো সেবা দেয় না। তো তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তো লাইসেন্স দেওয়া উচিত হবে না। তো আমরা এগুলো রিভিউ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। তো দেখা যায় এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার বিরুদ্ধে যাবে সে হয়তো কিছুটা অখুশি হতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে যে যারা ভালো কিছু করবে তাদেরকে সহায়তা করে দেশের জন্য, মানুষের জন্য, প্রবাসীদের জন্য কিছু করা। চিকিৎসক সহ লোকবল না থাকায় সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়িতে 20 শয্যার হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে চলে মাদক সেবীদের আড্ডা, চুরি হচ্ছে হাসপাতালের মালামাল। দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মালামাল চুরির বিষয়ে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্যে আল মুকসিদের রিপোর্ট। সিরাজগঞ্জের কামারখন্দ, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলা সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কামারখন্দ উপজেলার চৌবাড়ি সলব আঞ্চলিক সড়কের পাশে প্রায় 3 একর জমির ওপর নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 2023 সালের 12 সেপ্টেম্বর সিভিল সার্জনের কাছে হাসপাতালটি হস্তান্তর করা হয়। তবে লোকবলের অভাবে এখনও তা চালু হয়নি। দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় থাকায় ধুলো পড়ে নষ্ট হচ্ছে আসবাবপত্র, চিকিৎসা সরঞ্জাম। এরই মধ্যে দফায় দফায় চুরি হয়েছে বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, সিলিং ফ্যান, সাবমার্সিবল পাম্প ও জেনারেটর সহ বিভিন্ন মালামাল। এ বিষয়ে মামলাও হয়েছে। ঠিকাদাররা দিয়ে থিয়া চলে গেছে, তালামালা দিয়ে থিয়া, আর 2 বছর এইভাবে পড়ে গেছে। হাসপাতালটা চালু না হওয়া তো আমার খুব ক্ষতি হয়েছে। তার মানে কিছু যে আমাদের এই সিরাজগঞ্জ 20 কিলো থাকে। আমাদের গ্রামে হসপিটাল আছে, এটা চালু হয় নাই, বন্ধ। তার কারণে আমাদের একটা কষ্ট, কারণ কাছে হসপিটাল থাকলে আমরা বাচ্চা নিয়ে দূরে যাই, আমাদের অনেক কষ্ট হয়। হাসপাতালে দ্রুত জনবল নিয়োগের দাবি স্থানীয় স্বাস্থ্য সংশ্লিষ্টদের। আরও দিন দিন এভাবে চুরি হয় তো কিছুই থাকবে না এখানে। সরকার বাহাদুরের নিকট আমাদের আকুল আবেদন, যেন এখানে অতি সত্বর হাসপাতালটি চালু করে জনবল নিয়োগ দিয়ে এলাকাবাসীর উপকার হয়। শিগগিরই হাসপাতালটি চালু করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জনবলের কারণে, নিরাপত্তা সংকটের কারণে মালামাল চুরি হয়েছে, এটা আমাদের ইউএসএফও জানাইছে, ওটা তদন্ত করে মিনিস্ট্রিতে চিঠি দিছি। এটা 2024 সালে পাঠাইছে, আমরা যোগাযোগ করতেছি। আমাদের সচিব স্যারও এটা বিষয়টা অবগত আছে। হাসপাতালটি দ্রুত চালুর মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট এল মেনচো সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতার ঘটনা ঘটেছে। জেলিস্কো প্রদেশে সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের কমপক্ষে 25 সদস্য নিহত হয়েছেন। রবিবার মেক্সিকোর বিশেষ বাহিনীর হাতে আটক হন এল মেনচো। তার আসল নাম নেমেসিও ওসেগুয়েরো সার্ভান্তেস। আটক হওয়ার পর তার মৃত্যু হয়। এরপর দেশটির 20টি প্রদেশে বিক্ষোভ শুরু হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তা জোরদার করতে দেশের পশ্চিমাঞ্চলে ২৫০০ সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্দো ট্রেভিলা। এলমেন্চো জেলিস্কো নিউ জেনারেশন CJNG'র মাদক চক্রের নেতা ছিলেন। একে মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর মাদক চক্র বলা হয়। এলমেন্চো দেশটিতে মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। প্রেমিকাকে অনুসরণ করে এলমেন্চোকে খুঁজে পায় নিরাপত্তা বাহিনী। আটকের সময় তার নিরাপত্তারক্ষী ও সেনা সদস্যদের বন্দুকযুদ্ধে তিনি আহত হন। পরে তার মৃত্যু হয়। এলমেন্চোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার চক্রের সদস্যরা বিভিন্ন শহরে হামলা চালায়, যানবাহনে আগুন দেয়া হয়। এবার জানাবো নিটোল টাটা কৃষি সংবাদ। চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়ে সাফল্যের সন্ধান পেয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির 2 তরুণ। শশা চাষ করে সম্ভাবনার নতুন দৃষ্টান্ত গড়েছেন তারা। এ পর্যায়ে রয়েছে প্রকৃতি সংবাদ। দূষণ সহ জলবায়ুর বিরূপ অভিঘাতে নষ্ট হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্র। এতে বঙ্গোপসাগরে আশঙ্কাজনকভাবে দেখা দিচ্ছে মাছের আকাল। মাছের সংকটে জেলে এবং বাণিজ্যে সৃষ্ট প্রভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে সরকারি রাজস্ব আদায়। পরিস্থিতি মোকাবেলায় অবৈধ আহরণ বন্ধ এবং সামুদ্রিক অভয়ারণ্য সংরক্ষণ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার বাতাসে ধোঁয়া আর ধুলোয় স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মহামারী আশঙ্কায় বিশেষজ্ঞরা। শীঘ্রই কৃষক কার্ড দেয়া শুরু করবে সরকার, নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চীন সফরের আমন্ত্রণ। এবং দেশে আর মব ভায়োলেন্স চলতে দেয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, পুলিশের কাজে হস্তক্ষেপ না করতে নির্দেশ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।